সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানকে আঘাত করে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার দিন শেষ। তার মানে ইরান নতুন আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, তিনি এই কথা বুঝিয়ে দিলেন। এদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র তিনি বলেছেন যে ইরান নতুন করে বিশেষ করে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে নতুনত্ব আনতে যাচ্ছে, যা শত্রুদেরকে আগামী দিনগুলোতে চমকে দেবে। এপাশে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির তিনি বলেছেন যে এই মুহূর্তে ইসরায়েলকে গাজা, লেবানন, সিরিয়া সব ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে এবং পশ্চিম তীর ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংকে নতুন করে একটা সদর দপ্তর খোলার প্রস্তুতি নিতে বলেছেন তিনি। একই সাথে ইয়াল জামির বলেছেন, এত ফ্রন্টে লড়াইয়ের জন্য ইসরায়েলকে প্রস্তুতি নিতে হবে, কিন্তু আর্থিক সংকট আছে। এদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি খবর হচ্ছে, ইসরায়েল এবং গ্রিস একটি সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে, যা প্রায় 300 কোটি ইউরোর বেশি মূল্যের চুক্তি। প্রশ্ন হচ্ছে, গ্রিসে ইসরায়েল এই যে সমন্বিত যৌথ ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে, কাকে লক্ষ্য করে এই প্রজেক্ট? নাম দিয়েছে গ্রিস পুরাণের মহাবীর অ্যাকিলিসের নামে। এই প্রজেক্টের আসল টার্গেট আসলে কে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে মোটামুটি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথমে যে কথা বলছিলাম, মূলত দুটো বক্তব্য এক জায়গায় করলে যা জিনিস আসে আমি সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করছি। একটা বক্তব্য ছিল ইরানের সামরিক বাহিনীর মুখপাত্রের বক্তব্য, আর একটা ছিল ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য। দুটো বক্তব্য এক জায়গায় করলে যা আসে সেটা হচ্ছে এই যে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এতদিন শত্রুরা ইরানকে আঘাত করে নির্বিঘ্নে পালিয়ে গেছে, কোনো সমস্যা ছিল না, কিন্তু ইরান ঘোষণা করছে এখন যে সেই দিন শেষ, সেই দিন চলে গেছে। ইরানকে আঘাত করে নির্বিঘ্নে চলে যাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। ইরান অবশ্যই পাল্টা এবং যথাযথ পদক্ষেপ নেবে। শত্রুরা ইরানকে হামলার জন্য বা ইরানকে আঘাত করার ব্যাপারে আগেই একবারের জায়গায় অন্তত 5 বার ভাববে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্য, আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বক্তব্যে তেমন কোনো বাড়াবাড়ি নেই, বরং খুবই বাস্তবতার নিরিখে তিনি কথাগুলো বলেছেন। এর কারণ হচ্ছে, যখন 28শে ফেব্রুয়ারি ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ চাপিয়ে দিল, আপনারাই বলুন পৃথিবীর কয়জন মানুষ বিশ্বাস করেছিল যে এই যুদ্ধে ইরান টিকে থাকতে পারবে এবং এই যুদ্ধে ইরান খুব শক্তিশালীভাবে আমেরিকা এবং ইসরায়েলকে প্রতিরোধ করতে পারবে? কয়জন ভেবেছিল? আসলে এটা ভাবা সম্ভব ছিল না। এই কারণে অতীত ইতিহাস সে ব্যাপারে আসলে সাপোর্ট দিচ্ছিল না। সাপোর্ট ছিল বরং আমেরিকা আর ইসরায়েলের পক্ষে। এই কারণে যে ইসরায়েল নামক এই রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার আরব বিশ্বের সাথে ইসরায়েলের যুদ্ধ সংঘাত হয়েছে। কোনোবার আরব বিশ্ব ইসরায়েলের সাথে পারেনি। আরব বিশ্ব বলতে অনেকগুলো দেশ, এমনকি পাকিস্তানও, বা পাকিস্তানের বিমান সেনারা বা পাইলটরা এই ফিলিস্তিনের পক্ষে বা আরবদের পক্ষে যুদ্ধ করেছে। ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে ইসরায়েলের, কিন্তু চূড়ান্তভাবে ইসরায়েল বিজয়ী হয়েছে। এর কারণ ছিল ইসরায়েলের পক্ষে আমেরিকা এবং পশ্চিমারা সবসময় খুবই স্ট্রংলি সাপোর্ট দিয়ে এসেছে।
1967 সালে, 1973 সালে প্রত্যেকটা যুদ্ধে আরব বিশ্ব ভীষণভাবে হেরে গেছে। সেই জায়গায় শুধু ইসরায়েলকে মোকাবেলা করাই যেখানে কঠিন একটা ব্যাপার, এবং ইসরায়েলের যে প্রযুক্তি, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের বিমান বাহিনী, কত কিছু বিরাট ব্যাপার। সারা বিশ্বে ইসরায়েলের নামে সবাই ভয় পায় এবং সবাই মনে করে যে ইসরায়েল মানে লেটেস্ট প্রযুক্তি, এর চেয়ে কোনো ইম্পর্টেন্ট এবং লেটেস্ট কোনো প্রযুক্তি নেই। আর আমেরিকা সে তো আছেই। সেক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করলো, তখন কেউ বিশ্বাস করে, অনেকে বলেছে যে শেষ ইরান। অনেকে যুদ্ধ শুরু 2-3 দিনের মাথায় বলেছে ইরানের নেতারা সব শেষ, কমান্ডাররা শেষ, বিমান বাহিনী শেষ করে দিয়েছে। ইরানের আকাশে আমেরিকার শত শত বিমান ঘুরছে, চক্কর দিচ্ছে, ইরান দখল করে নিয়েছে। 2-1 দিনের ভিতরেই ফাইনালি দেখবো সাদ্দাম হোসেনের মূর্তি যেভাবে ভেঙে ফেলেছিল আমেরিকা, সেইভাবে আমেরিকা ইরানের হয়তো অনেক কিছু ভেঙে চুরে ফেলে তাদের বিজয় পতাকা উড়িয়ে দেবে, ইরান শেষ। এবং অনেকে এরকম বলেছিল আমাদের খুব কষ্ট হবে আমেরিকার এই বিজয় দেখতে, ইরানে আমেরিকার সেনারা উল্লাস করবে, এটা খুব কষ্ট হবে, বাট কিছুই করার নেই, এটাই মেনে নিতে হবে হয়তো, এইভাবে বলেছিল। কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের তাদের সামরিক দক্ষতা, তাদের সামরিক উৎকর্ষতা, তাদের সামরিক সরঞ্জাম, যুদ্ধ, তাদের নানামুখী কৌশল, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র, সমস্ত সবকিছু মিলে ইরানের উপর তারা আঘাত করেছে। ইরানে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, কিন্তু ইরানকে তারা একদম মুছে দিতে পারেনি, ইরানকে তারা পরাজিত করতে পারেনি। বরং ইরান ধীরে 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 তাদের বিরুদ্ধে খুব শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এবং খুব ধীরে ধীরেই বা বলি কেন, যুদ্ধ শুরু করলো 28 ফেব্রুয়ারি, মার্চের 1 তারিখ অর্থাৎ যুদ্ধের পরের দিনই কুয়েতের ক্যাম্প বোয়েরিংয়ে ইরান বিমান হামলা চালালো। তার 1-2 দিন পরেই কাতারে মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালালো, আপনাদের নিশ্চয়ই সেগুলো মনে আছে। এবং বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটি, যে র্যাডার ম্যাডার সিস্টেম, যত ইলেকট্রনিক, একদম সমস্ত সবকিছু শেষ করে ফেললো। ইরান যে খুব ধীরে ধীরে যুদ্ধ করেছে ব্যাপারটা তা কিন্তু না। এর পরবর্তীতে তো আমরা দেখলাম কিভাবে কুয়েতে, বাহরাইনে, কাতারে, সৌদি আরবে, সংযুক্ত আরব আমিরাতে, জর্দানে একেবারে তছনছ করে ফেললো মার্কিন ঘাঁটিগুলো এবং মার্কিন বিমান, তারপরে হেলিকপ্টার, ড্রোন, একেবারে আমরা তো চোখের সামনে দেখলাম। এ তো লুকানোর কিছু নেই। এমনকি মার্কিন গণমাধ্যম এই বিষয়গুলো বলছে। এই যে এনবিসি নিউজ গত 2-3 দিন আগে বলল যে আমেরিকা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায়, সেটা নজিরবিহীন। আমেরিকার যে বিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, তারপরে গোয়েন্দা এবং নজরদারি বিমান, তারপরে রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, এগুলো যে কিভাবে ধ্বংস হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না, মার্কিন গণমাধ্যম বলছে। ফলে ইরানের সামরিক কর্মকর্তারা বা ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী যা বলছে, মোটেই বাড়িয়ে কিছু বলছেন না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। বরং তারা যথেষ্ট সত্য এবং সঠিক কথা বলছেন। ইরানকে আঘাত করে এখন পালিয়ে যাওয়ার দিন শেষ নেই। আমেরিকা, ইসরায়েল থেকে শুরু করে পৃথিবীর কারোরই নেই। ইরানকে চ্যালেঞ্জ করতে আসলে অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, যে কোনো শক্তি হোক না কেন পৃথিবীর, এটা রিয়েলিটি। আর ইরান নতুন করে কিন্তু ঘোষণা দিল যে তারা বিশেষ করে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তারা এমন নতুন কিছু কৌশল, এমন নতুন কিছু প্রযুক্তি যুক্ত করছে, যা আগামী যে কোনো সামরিক সংঘাতে শত্রু বাহিনীকে চমকে দেবে। তাইলে পরিস্থিতি যাচ্ছে কোথায় আপনারা চিন্তা করুন। অবশ্যই এই যুদ্ধ থেকে ইরান যেমন অভিজ্ঞতা অর্জন করেছে, তেমনি ইসরায়েল আমেরিকা অভিজ্ঞতা অর্জন করেছে। বাট ফ্যাক্ট হচ্ছে এই যুদ্ধে যারা এগিয়েছিল তারাই এগিয়ে যাবে। এই যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিয়ে ইসরায়েল এবং আমেরিকা তাদের সামরিক সরঞ্জাম বা কৌশল ডেভেলপ করবে। ইরান তো বসে থাকবে না, ইরানও করবে। ফলে ইরানকে এখন মেনে নিতেই হবে একটা বড় শক্তি হিসেবে, এর বিকল্প নেই। এদিকে আমরা আরেকটা খবর পাচ্ছি ইরান প্রসঙ্গে, আর একটা গুরুত্বপূর্ণ এবং খুব পজিটিভ ভালো খবর দিয়ে যায়। আজকে আর একটা খবর আসলো যে ইরান ফার্স প্রদেশে আর একটা তেলের খনি পেয়েছে, বিরাট বিশাল, এবং সেই খনিতে প্রায় 5 বিলিয়ন ব্যারেল অর্থাৎ 500 কোটি ব্যারেল তেল থাকতে পারে।
যার মূল্য বাজার মূল্য হতে পারে 400 প্রায় প্রায় $473 বিলিয়ন। $473 বিলিয়ন, অনেক অনেক বিশাল ব্যাপার। এর পাশাপাশি একটা গ্যাস ক্ষেত্র রয়েছে, সেই গ্যাস ক্ষেত্রে 8 ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস থাকতে পারে। কিউবিক ফিট না, কিউবিক মিটার। 8 ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস থাকতে পারে। ইরানের হাতে এ পর্যন্ত যে আবিষ্কার হয়েছে যে গ্যাস, তাতে 34 ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস আছে। আর এই খনিতে 8 ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাওয়া যেত। তার মানে বিরাট বিশাল একটা গ্যাস এবং তেলের মজুদ হয়েছে। ইরানের জন্য একটা সুখবর এটা। এই কয়েকদিন আগে, সম্ভবত 22-23 তারিখের দিকে আগস্টের, এই চলতি মাসের, আমি একটা খবর দিয়েছিলাম যে ইরান ফার্স প্রদেশে একটা বিরাট গ্যাস ক্ষেত্র পেয়েছে। এর পাশাপাশি আজকে নতুন করে এই খবর আসলো। এই খবর দিল ইরানের ন্যাশনাল অয়েল কোম্পানির একজন মুখপাত্র। যাই হোক, আমরা আরও যে আলোচনা করছিলাম সেটি হচ্ছে এই ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির, তিনি বলেছেন লেবানন, গাজা, সিরিয়া এই সমস্ত ফ্রন্টে লড়াই করার জন্য ইসরায়েলকে প্রস্তুতি নিতে হচ্ছে। এবং একই সাথে পশ্চিম তীর, অর্থাৎ ফিলিস্তিনের যে অধিকৃত পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক যেটা, সেখানে একটা সদর দপ্তর খুলতে হবে সেনাবাহিনীর জন্য। তার কারণ হচ্ছে বড় ধরনের সংঘাত আসতে পারে এমন আশঙ্কা করছে ইসরায়েল, এবং সেই প্রস্তুতি নিচ্ছে। এই কথা কখন ঘোষণা দিচ্ছে? যখন ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে ইরান বিশেষ করে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলে নতুন প্রযুক্তি স্থাপন করবে, যা শত্রু বাহিনীকে যুদ্ধক্ষেত্রে, ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে চমকে দেবে। ঠিক সেই দিনই ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ফ্রন্টে একসাথে লড়াইয়ের প্রস্তুতির কথা বলা হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে নতুন করে হয়তোবা মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের সামরিক সংঘাত শুরু হতে পারে। আবার তুরস্ককে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলের বেশ কিছু তৎপরতা দেখা যাচ্ছে। এই যে গ্রিসের সাথে যে চুক্তি করলো তুরস্ক, গ্রিসের সাথে তুরস্ক চুক্তি করলো আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে, সমন্বিত যৌথ। ইসরায়েল এবং গ্রিস দুই দেশ এখানে ফান্ডিং করবে, করে এই প্রজেক্ট দাঁড় করাবে। সেখানে সমন্বয় করা হবে কিসের সাথে? স্পাইডার, তারপরে ম্যাক্স এবং ডেভিড স্লিং, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এর সাথে গ্রিসের হাতে থাকা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এইগুলো দিয়ে সমন্বিতভাবে আরও উন্নত ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে ইসরায়েল আর গ্রিস। আগামী সোমবার 31 আগস্ট এই চুক্তি হবে ইসরায়েল এবং গ্রিসের মধ্যে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রিস কিন্তু একেবারে তুরস্কের প্রতিবেশী দেশ। ইস্তাম্বুল শহরের দক্ষিণ পশ্চিমে গ্রিসের অবস্থান, আর সেই জায়গায় ইসরায়েলের অবস্থান সম্পূর্ণ বিপরীতে এবং অনেক দূরে। সে ইসরায়েল কেন গ্রিসের সাথে এই চুক্তি করতে যাচ্ছে? এবং এই চুক্তির কথা এমন সময় ঘোষণা দেওয়া হচ্ছে যখন ইসরায়েলের সাথে তুরস্কের ভালো একটা উত্তেজনা চলছে, এবং বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে তুরস্ক সিরিয়াতে অস্ত্র এবং সামরিক যান, বিমান, সেনা এই সমস্ত মোতায়েন করছে। ইসরায়েল কিন্তু সিরিয়ার উপর কড়া নজর রেখে চলেছে, এবং ইসরায়েল বলছে যে তুরস্ক কোনো মতেই সিরিয়ার দক্ষিণ অঞ্চলে আসতে পারবে না। এবং ইসরায়েল একথাও বলছে যে তুরস্কের উপস্থিতি থাকলে, তুরস্কের বিমান বাহিনীর উপস্থিতি যদি সিরিয়ায় থাকে, তাহলে ইসরায়েলের বিমান অভিযান, বিমান পরিচালনা খুব ফ্রি স্টাইলে করতে পারে না, খুব স্বাধীনভাবে সব কিছু করতে পারে না, ঝামেলা হবে। তার মানে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে সিরিয়াকে দেখতে চায় ইসরায়েল। এই যে গ্রিস এবং ইসরায়েল যে প্রজেক্টটা করতে যাচ্ছে, প্রায় 300-350 কোটি ইউরোর এই প্রজেক্ট যে তুরস্ককে লক্ষ্য করে, তাতে সন্দেহ নেই। এবং এই প্রজেক্ট করার মধ্য দিয়ে তারা মূলত ইসরায়েলের আকাশ থেকে দূরবর্তী অবস্থানেই তুরস্ককে মোকাবেলা করতে চাইছে। তুরস্কের সাথে ইসরায়েলের ভালো রকমের একটা সামরিক টানাপোড়েন চলছে, এবং মক্কা চুক্তি বা মক্কা জোট নিয়ে কিন্তু তুরস্ক, পাকিস্তান এই দুটো দেশের সাথে, বিশেষ করে ইসরায়েল এবং ভারতের
ব্যাপক টানাপোড়েন চলছে, ভেতরে ভেতরে হুমকি ধমকিও দিয়ে হচ্ছে। আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকবে আমরা জানি না, বাট সবাই যার যার নিরাপত্তা ব্যবস্থা মাথায় রেখে একটা ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, তা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি। তাতে আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে যে খুব স্বল্প সময়ের ভেতরে এই সমস্ত শক্তিগুলোর মধ্যে সামরিক সংঘাত শুরু হলেও হতে পারে, সেটা অসম্ভব কিছু না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। ইসরায়েলের যে সমস্ত তৎপরতা, বিভিন্ন ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নেওয়া, গ্রিসের সাথে ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা চুক্তি করতে যাওয়া আগামী সোমবার সই হবে, তুরস্ককে সামনে রেখে ইসরায়েলের একটা আলাদা রকমের উত্তেজনা আছে সেটা বোঝা যাচ্ছে। আবার মক্কা চুক্তিকে কেন্দ্র করে ভারত ইসরায়েল একটা পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছে, অপরপক্ষে তুরস্ক এবং পাকিস্তান। এই সব জায়গায় আপনাদের কি মনে হয় যে এই মক্কা জোটকে কেন্দ্র করেই একটা বড় সংঘাত শুরু হয়ে যেতে পারে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।